বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সটা শুরু করতেছি। আজকের এই ক্লাসটা মূলত থিওরি বেস হবে। পুরো এর মধ্যে এই ক্লাসটাই মূলত থিওরি, আর এই ক্লাসটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর কোন ক্লাসে মোটামুটি থিওরি দেখানো হতো না। আর থিওরি না দেখায় যদি সরাসরি যদি ক্লাস শুরু করি, তাহলে ওই দিক থেকে এই বিষয়গুলো মিস করে গেলে ওইখানে যাই সমস্যা করবো। আজকের এই ক্লাস থেকে যা যা শিখবো, ওয়েবসাইট কিভাবে কাজ করে, সার্ভার কি, হোস্টিং কি, ডোমেন কি, এগুলো মোটামুটি এই বিষয়গুলো কভার করার চেষ্টা করবো। তো স্যার, ওয়েবসাইট কি স্যার? ওয়েবসাইট হুম কোর্স তো মূলত ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন যেহেতু করবো, ওয়েবসাইট কি? ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যেসব আচ্ছা, ওয়েবসাইট কি যদি আমরা যদি না জানি, সমস্যা নাই। গুগল মামার কাছে যাই, গুগল মামারে জিজ্ঞেস করি ওয়েবসাইট মূলত কি। দেখতেছেন স্যার স্ক্রিন? জি হ্যাঁ, এবার বলেন ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো ইন্টারনেটে প্রকাশিত কিছু ওয়েব পেজ, ছবি, অডিও, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল তথ্যের একটি সংগ্রহ। আচ্ছা, এখানে ওয়েব পেজের মানে সংগ্রহ। তাহলে ওয়েবসাইট যদি ওয়েব পেজের সংগ্রহ হয়, তাহলে ওয়েব পেজ কি স্যার? আহ, একটা হ্যাঁ, ইয়ার একটা মাধ্যমে। ওয়েবসাইটের একটা পেজ কি মূলত ওয়েব পেজ বলে বেসিক ভাবে। ঠিক আছে, জি মানে ওয়েবসাইটের একটা পেজই এটাই। খবরের কাগজ বা বই, খাতা, এগুলোর মধ্যে পেজ থাকে না? এরকম ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। একটা পেজকে মূলত ওয়েব পেজ বলে। আর জি একটা ওয়েবসাইট রান করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে হোস্টিং। জি আচ্ছা, এখানে এই বিষয়গুলো দেখাইছি। আর এর মধ্যে যেগুলো শিখবো, ওয়েবসাইট, ডোমেন, হোস্টিং, হোস্টিং কিভাবে সেট আপ করবো, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবো, ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ডটা শিখাবো, তারপর হচ্ছে যে আপনার এলিমেন্টর। আর এগুলোর শেষে মূলত ল্যান্ডিং পেজ, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ক্লায়েন্ট প্রজেক্ট, নিউজ ওয়েবসাইট, মোটামুটি সব টাইপেরই ওয়েবসাইট বানাতে পারবেন। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যা যা করা যায়। জি স্যার। আচ্ছা, বুঝলাম। এগুলো এগুলো লাগে বা এগুলো এগুলো শিখবো। আহ এখানে আছে ওয়েবসাইট অনেক, আসলে অনেকগুলো ফাইল যেমন তোমার ল্যাপটপে থাকে ওয়েবসাইট। আচ্ছা, এখানে অনেক থিওরি লেখা আছে। এই যে এরকম একটা ফাইলের ভিতরে আহ, অনেক আমাদের ইমেজ থাকে, ধরেন পিডিএফ থাকে, টেক্সট থাকে, বা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই ফাইলগুলো থাকে। ঠিক ওয়েবসাইটের জন্য সার্ভার বা হোস্টিং এ এরকম ফাইলগুলো থাকে। যখন আমরা ওয়েবসাইটের ডোমেন নাম লিখে ব্রাউজারে সার্চ করি, তখন ওইখান থেকে এই জিনিসগুলো আমাদের এখানে লোড হয় আর কি। এখন ওয়েবসাইটের জন্য সার্ভার কেন প্রয়োজন? ওয়েবসাইট তো আমাদের ল্যাপটপে রাখতে পারি, তাহলে সার্ভার কেন দরকার? যাতে এগুলা সবাই সবসময় দেখতে পারে আর কি। হ্যাঁ, ধরেন ফেসবুক তো ইউজ করেন। জি ফেসবুক ধরেন রাত 11টার পর ফেসবুক ধরেন ফেসবুক, মার্ক জাকারবার্গ ফেসবুকটাকে একটা ইয়াতে রাখলো, ওর কম্পিউটার একটাতে রাখে দিল, ওর যে ল্যাপটপটা ব্যবহার করে বা পিসি যেটা ব্যবহার করে ওইটার মধ্যে রাখে দিল। তো ওইটা অফ করে দিলে তো আমাদের আইডি সবগুলো পাওয়া যাইতো না। ঠিক আছে না? জি জি তো ওইটার জন্য এটা একটা সার্ভারের মধ্যে রেখে, যাতে 24 ঘন্টাই আমরা পাই। আর সার্ভার আমরা অনেকে অনেকভাবে বুঝি। সার্ভার সার্ভারও মূলত একটা কম্পিউটারই। কম্পিউটার বলতে এটাই, এমনি আমাদের যে কম্পিউটার গুলো এটা থেকে অনেক পাওয়ারফুল। সার্ভার যদি আমাদের দেখাইতে যাই,
ঠিক। স্পেলিং ভুল। দেখতেছেন স্যার? জি। নাই। এই যে এরকম অনেকগুলো কম্পিউটার মানে একটা জায়গার মধ্যে থাকে, যেগুলোর মধ্যে আমাদের ওয়েবসাইট গুলা মূলত হোস্ট করা থাকে। যখন আমরা রিকোয়েস্ট করি একটা ওয়েবসাইটের জন্য, তখন ওইখান থেকে মূলত ওয়েবসাইটের ফাইল গুলো আমাদের ব্রাউজারে আসে, ওইখান থেকে আমরা দেখতে পারি আর কি। আচ্ছা। এই যে এখানে লেখা আছে সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার, যেটা 24 ঘন্টা রানিং থাকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে রিচ করা যায়। স্টোরেজ আছে, এখানে থিওরি এগুলো অনেক জিনিস আছে। এখানে হচ্ছে ওয়েবসাইট কিভাবে ওপেন হয়। জি। আপনারা যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই, যেমন ধরেন আমার ওয়েবসাইট alfatahmed.com, এখানে এখানে নামটা লিখলাম, এন্টার দিলাম। নামটা এন্টার দেওয়ার পর আমি হচ্ছে ভিজিটর, ঠিক আছে। জি। আর এই গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার। জি। যখন আমি ভিজিটর গুগল ক্রোম থেকে একটা রিকোয়েস্ট দিলাম, এটা ইন্টারনেটের মাধ্যমে গেল। ধরেন আপনার বাসার রাউটার বা মোবাইল নেটওয়ার্ক যেটা ইউজ করেন, ওটার মাধ্যমে ইন্টারনেটে গেল। ওইখান থেকে যে আমাদের যে সার্ভারটা আছে, এই যে এরকম সার্ভারটা আছে, ওইটার কাছে একটা রিকোয়েস্ট যাবে যে একজন ইউজার আপনার ওয়েবসাইটটা দেখতে চাইতেছে। এরপর ওইখান থেকে আহ মূলত ওয়েবসাইটের ফাইল গুলা আমাদের কাছে পাঠাবে। এই যে ওয়েবসাইটের ফাইল গুলা আবার ইন্টারনেটে এখানে পাঠাবে, এখান থেকে আমাদের ব্রাউজারে আসবে, ব্রাউজারে আসলে আমরা আবার এখানে দেখতে পারবো। জি। আর হোস্টিং কি, তো এটা তো বলছি, ওয়েবসাইট রাখার জায়গা, শক্তিশালী প্রসেসর থাকে, র্যাম থাকে, ব্যান্ডউইথ থাকে। আচ্ছা স্যার, ব্যান্ডউইথটা কি, এটা কি বুঝেন? ব্যান্ডউইথ ব্যান্ড। হচ্ছে যে ধরেন আমাদের মোবাইলের ডাটা যেরকম থাকে 1 জিবি 2 জিবি, ধরেন এই এই সার্ভারটা তো এরকম ইন্টারনেট কানেকশন দেওয়া হয়েছে না জি। এখন? হ্যাঁ, জি। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আহ, আপনি একবার রিকোয়েস্ট করছেন, ওইখান থেকে যে আপনার কাছে যে ওয়েবসাইটটা আসছে, আপনি ভিজিট করছেন, ওইখানে ইন্টারনেট খরচ হয়েছে না? আপনার তো এখানে খরচ হয়েছে, কিন্তু ওইখানে ওই ওই কম্পিউটারের মধ্যেও খরচ হয়েছে না? জি। যেমন ধরেন আহ, আপনি একজনকে ভিডিও কল দিলেন বা অডিও কল দিলেন হোয়াটসঅ্যাপে, তো নেট কি শুধু একজনের কাছ থেকে যায় না দুজনের কাছ থেকে যায়? দুজনের। ওইটা হচ্ছে ব্যান্ডউইথ। ওই ইয়াতে ওই সার্ভার থেকে যে ইন্টারনেটটা খরচ হইতেছে, ওইটা বিভিন্ন কোম্পানি ভেদে বা বিভিন্ন প্যাকেজ ভেদে বিভিন্ন পরিমাণ থাকে। ওইটার প্রত্যেকটা মাসে একটা লিমিট থাকে, এটাই মূলত ব্যান্ডউইথ বলে। ক্লিয়ার স্যার? জি। এখানে কোনো কনফিউশন আছে? না। ঠিক আছে, হোস্টিং বুঝলাম, সবকিছু বুঝলাম। এখন ডোমেন, হোস্টিং তো বুঝছেন। আচ্ছা, জি। হোস্টিং হোস্টিং মূলত এখন কি বলেন তো স্যার? হোস্টিংটা মূলত কি, আপনি কি বুঝছেন? হোস্টিংটা হচ্ছে যে আপনার এই যে ওয়েবসাইট গুলো আছে না। হ্যাঁ, হোস্টিং হচ্ছে মূলত একটা একটা শক্তিশালী বিশাল সাইজের একটা কম্পিউটার, ওইখানে মূলত অনেক বড় স্টোরেজ থাকে, ওইখানে ছোট একটা জায়গার মধ্যে আমার ওয়েবসাইটটা আমার থাকে, ওয়েবসাইটটা ওইটাই জমা মূলত হোস্টিং। জমা রাখা আর কি হ্যাঁ, জমা রাখার জায়গা। জায়গা। ধরেন আপনার বাসার জন্য, আপনার বাড়িতে যে জায়গা আছে ওইটার জন্য একটা জায়গা আছে না, বাড়িটা যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, মানে ওইরকম আর কি। ওখানে সংরক্ষণ, মানে আমাদের ওয়েবসাইটটা সংরক্ষণ করে রাখার জন্য ওইটা হোস্টিংটা মানে মূলত হচ্ছে নাম ওইটা।
মানে হ্যাঁ। একটা জায়গায় আর আমাদের ওয়েবসাইটটা রাখা। হ্যাঁ, আর ডোমেনটা কি স্যার? ডোমেনটা কোনো কিছুর মানে যে একটা ওয়েবসাইট এটা হ্যাঁ, যে ডোমেনটা হচ্ছে মূলত আমাদের নাম। এই যে আমার ওয়েবসাইট নাম arafatahmed.com, ঠিকানা এটা হচ্ছে মূলত আমার ডোমেন। যেমন গুগলের ডোমেন কি? গুগল, ফেসবুক এগুলোর ডোমেন কি? google.com। হ্যাঁ, গুগলের ডোমেন গুগল.com, ফেসবুকের ডোমেন facebook.com। এই যে এখানে এটা লিখে আছে, ধরেন এখানে পোস্টিংটাকে মানে আপনার বাসার সাথে তুলনা করা হচ্ছে, আর ডোমেনটাকে আপনার বাসার ঠিকানা এটা সাথে তুলনা করা হচ্ছে। ধরেন আপনি আমার আপনার বাসায় দাওয়াত দিলেন, আপনার বাসার ঠিকানা না জানলে কি আমি আপনার বাসায় যেতে পারবো? না, এরকম ডোমেনটা হচ্ছে মূলত ঠিকানা। আর ওয়েবসাইটটাকে ফার্নিচার, মানে আপনার বাসার ভিতরে আপনার ফার্নিচারটা থাকবে, আমি সেটা আর রাখছি। আর ঠিকানা। ঠিকানা হচ্ছে ডোমেন। জি স্যার। আর এই স্লাইডটা ক্লাস শেষে ভিডিও নিচে বা কোথাও দিয়ে দিব আমি। এই যে কথাটা বলছি ওইটা এখানে আছে। ডোমেন কি? ওয়েবসাইটে ঢোকার জন্য অ্যাড্রেস, ওইটাই ডোমেন। গুগলের ডোমেন গুগল.com, ফেসবুকের ডোমেন ফেসবুক.com, ইউটিউবের ডোমেন ইউটিউব.com। আচ্ছা, ডোমেনের মধ্যে দুইটা অংশ থাকে মূলত। একটা হচ্ছে ডোমেন নেম, আর একটা হচ্ছে এক্সটেনশন। এটা কি বুঝছেন? মূলত ডোমেনটা হচ্ছে মানে ডোমেনের নেমটা হচ্ছে আমাদের এটা গুগল, এটা হচ্ছে আমার নাম ডোমেন আপনার নেম, নাম আর এটা যেটা হচ্ছে দ্বারা এক্সটেনশন। যে আমার যেমন নাম আমার আপনার এখানে আরাফাত জি। আমার নাম আপনার নাম যেটা দ্বারা আমরা মানে ওয়েবসাইটটাকে খুঁজে পাবো, হ্যাঁ, ওইটাকে ওইটাই মূলত বলা হচ্ছে ডোমেন। ডোমেন। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নাম, আর .comটা হচ্ছে এক্সটেনশন। এরকম এক্সটেনশনের ভিতরে অনেক এক্সটেনশন হয়, তবে সব থেকে বেশি ব্যবহৃত হয় .com। .com কি মানে কি, এটা কি বুঝেন স্যার? .com বলতে, কম বলতে এখানে মূলত কমার্শিয়াল বোঝায় আর কি। আরো অনেক রকমের ডোমেন এক্সটেনশন আছে, ধরেন .net, .org, তারপর .xyz। এটা বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবহার। এই যে এখানে উল্লেখ আছে। .com হচ্ছে সব ধরনের বিজনেস, পার্সোনাল ওয়েবসাইট এরকম। আর ওআরজি হচ্ছে অর্গানাইজেশন, নন প্রফিটেবল অর্গানাইজেশন এরকম। এআই হচ্ছে এআই বিভিন্ন প্রোডাক্ট এরকম, অনলাইন বিজনেস এরকম কাজে ব্যবহৃত হয় আর কি। নেট হচ্ছে টেক, নেটওয়ার্ক, অডিও সাইট, টেক টেক নেটওয়ার্ক ভিত্তিক সাইট এরকম ব্যবহৃত হয় আর কি। আর ডোমেন হোস্টিং মিলে কিভাবে কাজ করে মূলত, মানে ডোমেনটার নাম আর হোস্টিংটা হচ্ছে জায়গা, দুটোটা কানেক্ট করলে তখন আমাদের ওয়েবসাইটটা লাইভ হয় আর কি। যখন হোস্টিং এর ভিতরে ওয়েবসাইটটা রাখি তখন এটা লাইভ হয় আর কি। জি। ঘুরে একটাই কথা। আহ ওইগুলা বুঝলাম, সবকিছু বুঝলাম। এখানে কি কোনো সমস্যা আছে আর? না স্যার। সমস্যা না থাকলে ডিএনএস, এখানে ডিএনএস টা কিভাবে কাজ করে? ধরেন আপনি আমার কাছে কল দিবেন। জি। এখন কল দিতে গেলে প্রথমে আপনি কি করবেন স্যার বলেন? নাম্বার, সাধারণত আমার নাম্বার নাম্বারটা। কি আপনার নাম্বারে, আমার নাম্বার কি আপনার মুখস্থ আছে? না স্যার। তাহলে কি করবেন? কাগজ থেকে খুঁজে নেব বা জেনে নেব। আপনার মোবাইলে আমার নাম্বার সেভ আছে না? জি। হ্যাঁ, ওইখানে আমার নাম লিখলে আমার নামটা চলে আসবো। তো আপনি যখন আমার নাম দিয়ে কল করবেন, ঠিকই আপনি আমার নামটা দেখবেন, কিন্তু কলটা আসবো আমার নাম্বারে। বুঝছি। এরকম না হ্যাঁ। বিষয়টা? জি জি। এই ডিএনএস টা হচ্ছে সেম। আমরা যে গুগল.com লিখি, গুগলে যে আমরা শুধু গুগল.com লিখে দিই, আমাদের কম্পিউটার কিন্তু গুগল.com বুঝে না। এটা আসলে কি খায় না মাথা দিয়ে, এটা কম্পিউটার বুঝে না। কম্পিউটার বুঝে এরকম একটা জিনিস। আহ আপনাকে দেখাই। ধরেন 192.168 এরকম সামথিং সামথিং, এরকম কিছু একটা বুঝে। জি। এইভাবে এইভাবে ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো মনে রাখে। তাহলে কম্পিউটার ওইটা বুঝে। আমরা তো আবার এআইটা মনে রাখতে পারবো না, সংখ্যা এগুলো মনে রাখতে পারবো না। জি। ঠিক আছে না? ওইরকম ডিএনএস টা হচ্ছে মূলত ওইরকম ওইখানকার
কল লিস্ট, ওইখানে মানে প্রত্যেকটা ওয়েবসাইটের নামের আন্ডারে এরকম পিছনে এরকম কিছু নাম্বার থাকে, ধরেন 142 এখানে সামথিং সামথিং এরকম একটা নাম্বার থাকে। যখনই আপনি google.com লেখেন, ওই google.com এর যে অ্যাড্রেসটা আছে ব্রাউজার ওই অ্যাড্রেস এর কাছে যায়। google.com তো ব্রাউজার চিনে না, ওই অ্যাড্রেসটা চিনে, ঠিক আছে? জি। আমার কথা কি বুঝতে পারছেন? বলেন ডিএনএস কি? ডিএনএস আপনার যে আমরা মনে করেন যে কিছু একটা আমরা কম্পিউটারে যে আমাদের মানে নরমাল আমরা 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 যে কোন যেমন একটা ওয়েবসাইটে যাব, আমরা যে কোন একটা ওয়েবসাইটে যাব, আমাদের ব্রাউজার বা আমাদের কম্পিউটার ওই নামটা চিনে না, গুগল.com, ফেসবুক.com, ইউটিউব.com চিনে না। এগুলো আমরা যখন একটা লিখে সার্চ দিই, ওরা মানে একটা নির্দিষ্ট ব্যাকএন্ডে একটা অ্যাড্রেস কাজ করে, যেমন এখানে 100 সংখ্যা ধরে 142 রাখে। পয়েন্ট, জি, হ্যাঁ এরকম একটা অ্যাড্রেস কাজ করে। এটাই মূলত ডিএনএস, বুঝছেন স্যার? জি স্যার। এখানে আবার আসছে নেম সার্ভার দিয়ে। এবার হচ্ছে নেম সার্ভারটা কি, একটু জটিল লাগতে পারে, তবে এগুলা একবার বুঝে গেলে মুখস্থ করতে পারবেন না, বুঝে গেলে ইজি আছে। নেম সার্ভার হচ্ছে যে ধরেন আমি হোস্টিং কিনছি এক কোম্পানি থেকে আর ডোমেন কিনছি আরেক কোম্পানি থেকে। জি, এখন ডোমেন ডোমেন কোম্পানি ওইখান থেকে হোস্টিং ছিল না, হোস্টিং কোম্পানি থেকে ডোমেনটা ছিল না। জি, তো আমি যখন ধরেন আহমেদ.কমটা আমি নেমচিপ থেকে কিনছি আর হোস্টিংটা কিনছি হোস্টিংয়ার থেকে, তখন আমি যখন আহমেদ.কম লিখে সার্চ দিব, তো নেমচিপের ওইখানে যাবে, ওইখান থেকে হোস্টিংয়ার এখানে আমার হোস্টিং কিভাবে আসবে, আসতে পারবে না তো। ওই জন্য আমাদের হোস্টিং এ একটা মানে এরকম একটা অ্যাড্রেস থাকে, ওইটাকে নেম সার্ভার বলে। ওইটা নিয়ে আমার যেখান থেকে ডোমেনটা কিনছি ওইখানে নিয়ে বসাতে হবে, তাহলে দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি হবে। এটা আমরা পরে প্র্যাকটিক্যালি দেখবো, এখন শুধু একটু মনে রাখলে হইলো। আর হচ্ছে যে হোস্টিং হোস্টিং টাইপ, হোস্টিং মূলত 4-5 রকমের হয়ে থাকে, এখানে 3 রকমের দেখানো হয়েছে। 4-5 রকমের মধ্যে ধরেন শেয়ার হোস্টিং, ওইটা সব থেকে বেশি ইউজ করা হয়। তারপর ভার্চুয়াল হোস্টিং, ভিপিএস যেটাকে বলি আর কি আমরা। তারপর হচ্ছে ডেডিকেটেড সার্ভার আছে, তারপর ক্লাউড আছে, তারপর ওয়ার্ডপ্রেস এর জন্য আবার আলাদা হোস্টিং আছে। একটু কমপ্লিকেটেড মনে হইলেও শুধু একটু বুঝে নেন এগুলো, হালকা একটু বুঝে নিলে পরে সুবিধা হবে। আমরা মূলত শেয়ার হোস্টিং এটাকে ব্যবহার করবো। ধরেন আপনাকে যদি আমি একটু বুঝাই, আহ, ধরেন ধরেন এটা একটা মেস, এখানে অনেকগুলা, একটা বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে একটা মেস, এখানে অনেকগুলো রুম আছে। এখানে যদি এই জায়গাটাকে যদি আমরা অনেকজনে ইউজ করি, তখন এটাকে মূলত শেয়ার হোস্টিং বলে। যেমন ছেলেদের ব্যাচেলার মেস গুলো যেরকম হয় আর কি, জি, অনেকজনে মিলে থাকে। এটা এটা সব থেকে কম দামে পাওয়া যায়, আর বেশিরভাগ মানুষ এটাই ব্যবহার করে থাকে। তবে এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে ধরেন আমাদের এখানে 5টা ওয়েবসাইট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখন 5টার মধ্যে এই ওয়েবসাইটটা হচ্ছে সব থেকে বড় ওয়েবসাইট। এটার পুরা এই রুমটার ক্যাপাসিটি হচ্ছে ধরেন 1 লক্ষ ভিজিটার আসতে পারবে। কিন্তু এই ওয়েবসাইটটাতে একটাতে একসাথে ধরেন 90,000 ভিজিটার চলে আসছে। তো এখন এই সবগুলোতে তখন সমস্যা হবে না? জি, পুরা এর ক্যাপাসিটি হচ্ছে 1 লক্ষ, এটাতে 90,000 বা এটাতে 1 লক্ষ ইয়া করে ফেললো, তখন এটা তো আর কাজ করবে না, করবে না, এগুলো সব কাজ করবে না। আচ্ছা, আচ্ছা। ধরেন একটা ওয়েবসাইটে বেশি ট্রাফিক চলে আসলো, তখন এটাও ফর্মটাও অন্যটাতে পড়ে। ব্যাপারটা কি বুঝছেন? জি, আহ, আমি আর একটু দেখাই, ডিটেলস দেখাই। এই যে এটা ধরেন একটা বড় সার্ভার, হ্যাঁ, এখানে জি, এই ছোট একটু জায়গাকে 5 জনের ভিতর ভাগ করে দিছে। তখনই তখন একজন যখন সব ওই যে ব্যান্ডউইথ আছে না, ব্যান্ডউইথটা যখন একটা ওয়েবসাইটে খরচ করে ফেললো, তখন বাকি ওয়েবসাইট গুলা সবগুলা আর কাজ করবে না। ওইটা তো নির্দিষ্ট টাইম পর আবার কাজ করবে, কিন্তু ইনস্ট্যান্ট তো আর কাজ করবে না।
এই সমস্যা সমাধানের জন্য হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা বিপিএস যেটা বলি, বিপিএস এ যেটা করা হয় মূলত এই একটা সার্ভার না, এটা সার্ভারের মধ্যে এটারে এভাবে ভাগ করে দেওয়া হয়। এই ওয়েবসাইট এটা ব্যবহার করবে, এটা ওয়েবসাইট এটা ব্যবহার করবে, এই ওয়েবসাইট এটা ব্যবহার করবে। আর ধরুন আরেকটু ইয়ে করে দেখাই, এই ধরেন এই তাকটা ব্যবহার করবে একটা ওয়েবসাইট, এই তাকটা ব্যবহার করবে আরেকটা ওয়েবসাইট। আর এগুলো তো ব্যবহার করবে, এখানে একটা লিমিটেশন সেট করে দিবে যে এই ওয়েবসাইটটা নিচের তাকের কিছু ব্যবহার করতে পারবে না, যার তাক এগুলো ও ব্যবহার করবে। তখন কি হবে, আর ইয়াটা হবে না। তবে এখানে একটা সমস্যা আছে, বিপিএস সার্ভার গুলোর দাম কিন্তু অনেক বেশি। জি বুঝতে পারতেছেন? জি। না বুঝলে বলেন। আর বিপিএস সার্ভার, ওরকম সার্ভার গুলা মনে হয় মেবি আপনার ওই যে দারাজ বা মানে বড় বড় ওয়েবসাইট গুলোর জন্য ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, না বড় বড় যেমন দারাজ, তারপরে ফেসবুক, এরা ব্যবহার করে মূলত ডেডিকেটেড সার্ভার বা ক্লাউড সার্ভার। ওই ওই টাইপস এর মধ্যে যাইতেছি আমরা। যেমন হোস্টিং এর চলে এসেছি, এখান থেকে আমি যদি দেখাই, এই যে দেখছেন ওয়েব হোস্টিং, জি ওয়েব হোস্টিং এই দেখা যাচ্ছে। ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং মূলত এটাইকে শেয়ার হোস্টিং বলা হয়। এই যে বিপিএস হোস্টিং দেখছেন, জি আমি যদি দেখাই ওয়েব হোস্টিং এর দামটা একটু দেখাই। এখানে সব এটা ধরনের হচ্ছে হোস্টিং গুলো পাবেন না ভাই? মান্থলি, এটা হচ্ছে ওয়েব হোস্টিংটা হচ্ছে মান্থলি $2.99, 20 GB স্টোরেজ। আর আমি যদি বিপিএসটা যদি দেখাই, এগুলা এটা মান্থলি। বিপিএস দেখছেন, এটা $6.49। ওখানে 2 কত ছিল, আর এখানে 6 বিপিএস গুলোর দাম একটু বেশি। এগুলা যে মান্থলি দেওয়া বা দেওয়া, আপনার এগুলা কি আমার ওয়েবসাইটটা যখন রাখবো এটা কি শুধু মান্থলি মানে এত দিনের জন্য রাখছি, এতদিন পর্যন্ত দেখাবে, এত ডলার দিয়ে কিনে হ্যাঁ নিয়েছি হ্যাঁ, এরকম কিছু? ডোমেনটা হচ্ছে আমরা কিনে নিই 1 বছরের জন্য, বা কয়েক বছরের জন্য কিনা যায়, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কিনা যায়। এতদিন এতদিন আর এতদিন হোস্টিংটা হচ্ছে পর্যন্ত আমরা মানে ভাড়া আমার নিই, এটা ওয়েবসাইটে মূলত দেখাবে। কিনি না, এটা মূলত ভাড়া নিই আমরা। মান্থলি এতদিন নেওয়া পর্যন্ত যায়, যে মানে এখানে আমার ক্লিক করলে। হ্যাঁ যেমন টাকা ভাড়া নিয়ে ওরকম আর কি। হ্যাঁ মানে এতদিন পর্যন্ত আমি এটা এখানে থাকবো, এতদিনের জন্য আমার মানে ওয়েবসাইটটা এতদিন পর্যন্ত এখানে রাখবে বা থাকবে, এতদিনের জন্য বাড়ানো এরকম টাইপস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা ভাড়া নিই। এই যে এই ছোট একটা জায়গা, সার্ভারের ছোট একটা জায়গা, এটাকে আমরা হোস্টিং বলি। জি। তো যখন টাইম চলে যাবে মানে 1 মান্থ যখন চলে যাবে তখন এরপর আমার এরপর ওয়েবসাইটটা আর আবার পেমেন্ট করতে ওখানে হবে। দেখাবে না? এ- পেমেন্ট করলে তখন দেখাবে, আবার না হলে দেখাবে না এরকম? না, তখন সব ফাইল যখন অনেকবার নোটিফিকেশন দিবে, এরপর সব ফাইল ডিলিট করে দিবে। জি, বুঝছি। বুঝছেন? আর এখানে কিছুই আছে, ধরেন নিউ স্টুডেন্ট, এখন আমরা শেয়ার হোস্টিং নিতে পারি, এজেন্সি হলে ক্লাউড হোস্টিং, আর লার্জ বিজনেস হলে বিজনেস বিপিএস নিতে পারি। আচ্ছা, আমরা শেয়ার আর বিপিএসটা বলছি, ডেডিকেটেডটা বলি না। ডেডিকেটেডটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের, ওই যেটা বললাম, ডেডিকেটেডটা হচ্ছে মূলত এরকম একটা সার্ভার আমরা নিজেরা নিয়ে নিই। তবে এটা অনেক কস্ট, অনেক বেশি কস্ট। ঠিক আছে, এরকম একটা জি সার্ভার আমরা নিয়ে নিই। আর ক্লাউড যেটা, আহ, ধরেন আমরা একটা ওয়েবসাইট হোস্টিং এ রাখছি, এখন অনেক অ্যাটাক করে, এটা অনেকজন হ্যাক করার চেষ্টা করে, ধরেন হ্যাক করে ফেললো, হ্যাক করে ওয়েবসাইটের ফুল ফাইল গুলো ডিলিট করে দিল। তখন কি আমরা ওয়েবসাইটটা আবার বানাবো? না। এটার জন্য হচ্ছে ক্লাউড, ক্লাউডটা কি করে, আমাদের ওয়েবসাইটটাকে একটা সার্ভারে রাখে না, বিভিন্ন সার্ভারে ভাগ করে দেয়, এটাতেও রাখছে এটাতেও রাখছে, বা বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভার ভাগ করে দেয়। যখন একটা সার্ভার থেকে ডিলিট হয়ে যায়, তখন আমরা আরেকটা সার্ভার থেকে ব্যাকআপ নিয়ে নিতে পারি। ওয়েব হোস্টিং বা ডেডিকেটেড ওইগুলো তো ব্যাকআপ সিস্টেম আছে, এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয় আর কি। ও আর আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওইটা মূলত ওয়ার্ডপ্রেস এর জন্যই বানানো। আর আমি এতক্ষণ যেগুলো বলছি ওগুলোতে সবকিছুই ব্যবহার করা যায় মোটামুটি, একটু ভালো মান নিলে। ওয়ার্ডপ্রেস এর হোস্টিং হচ্ছে, এটা মূলত ওয়ার্ডপ্রেস এর জন্যই বানানো। তো আপনার ওয়ার্ডপ্রেস এর জন্য যখন আমরা কাজ করব বা তখন তো সবচেয়ে বেশি হুম। ব্যবহৃত ওয়ার্ডপ্রেস হোস্টিং না ক্লাউড না কি
আপনার ওয়ার্ডপ্রেসটা যে অনেক বাকি সব থেকে ভালো তো উপায়টা? ক্লাউড বা ডেডিকেটেড সার্ভার নিলে এটা ভালো, তবে আমাদের এত খরচ করে তো নিয়ে নিলে আমরা আপাতত ওবিএস টিমটা দিয়ে শুরু করব। এরপর জি যদি লাগে আমরা আর একটু ধরেন আমাদের ওয়েবসাইটে যদি মান্থলি 1 লাখের বেশি ভিজিটর আসে, তখন আমরা ডিসিএস এর দিকে যাব। তখন যখন এটাতে হবে না, তখন আমরা ডেডিকেটেড সার্ভারের দিকে যাব। এরপর না হলে আমরা ক্লাউডে যাব, এরকম আর কি। জি বুঝছি। আমাদের আচ্ছা, আমরা ডোমেন কেনার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের রিনিউ প্রাইসটা ডোমেন কেনার সময় আমাদের খেয়াল রাখতে হবে। ডোমেন কোম্পানি গুলো কি করে, প্রথম বছর আমাকে বলবো যে ডোমেনটা আমাকে ফ্রিতে দিচ্ছে, জি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ও এই ডোমেনটা ওইখানে রেখে দিবে। এটা তো এখান থেকে আর নিতে পারবো না, অন্য জায়গায় ট্রান্সফার করতে হলে ওইখানে ট্রান্সফারের একটা ফি আছে। তখন ও আমাকে যত বলবে, আবার অনেক অনেক কোম্পানির পলিসি অনেক রকম থাকে, অনেক জায়গা থেকে ট্রান্সফার করে আনা যায় না। তো প্রথম মাসে তো আমাকে ফ্রি দিল, পরের মাসে যখন আমরা ধরেন একটা ই কমার্স ব্র্যান্ড দাঁড়া করে ফেললাম, আমাদের এই অনেকগুলো ক্লায়েন্ট আছে, অনেকগুলো কাস্টমার আছে, তখন আমাকে ডোমেন প্রোভাইডার আমাকে বললো যে এ, এই ডোমেনটা যদি আমি রাখতে চাই আমাকে মান্থলি 50,000 টাকা দিতে হবে। তখন বিপদ না? জি তখন আমাদেরকে, ওই জন্য আমাদেরকে এই সবকিছু দেখে শুনে তারপর আমাদেরকে নিতে হবে। যে আমার প্রথম বছর ফ্রি দিল, বা প্রথম বছর $10 দিল, $15 নিলাম আমরা, এর পরের বছর আমাদেরকে আসলে কত দিতে হবে। যেমন ধরেন এখানে যদি আমি দেখাই, ধরেন ওই হোস্টিং, এখানে কি বলছে, এখানে বলছে না আমাকে $2.99 মান্থলি, জি ঠিক আছে না? এখানে দেখেন ছোট্ট করে একটা লেখা আছে, রিনিউ এট $10। মানে আমাকে $2 দিন দিয়ে দিবে, ঠিক আছে, তো যখন আমি নিয়ে নেব এরপর আমাকে $10 দিতে হবে পরের মাস থেকে। তা- এটা একটা সমস্যা না? তাহলে এটার জন্য জি এটার জন্য কি করতে হবে? এটা দেখা যাচ্ছে। এখন স্ক্রিন দেখা যায়, মূলত কারেন্ট চলে গেছিল। হুম। আচ্ছা, এখন এই সমস্যাটা থেকে বাঁচার জন্য আমাদের পলিসি গুলো, ওদের পলিসি গুলো এখানে লেখা থাকে, আমাদেরকে জানতে হবে। আর একটা ভালো কোম্পানি থেকে আমাদেরকে নিতে হবে। তবে বেশিরভাগ কোম্পানি, মোটামুটি সব কোম্পানি এই কাজ করে, প্রথম মাসে একটু কম দামে দেয়, যখন ওর কাছে চলে যায় তখন এভাবে আটকে রাখে। আর আরেকটা জিনিস আমাদেরকে শিওর হতে হবে, এই কোম্পানি আমাকে ডোমেনটা পরে ট্রান্সফার করতে দিবে কিনা। যেমন হোস্টিং এর থেকে $10 বা $12 সামথিং কিছু একটা লাগে অন্য প্রোভাইডারে নিয়ে যেতে। শুধু হোস্টিং কাজ দিয়ে এই কাজটা করে ওইটা না, হোস্টিং এর আমার কাছে ভালো লাগে, আমি হোস্টিং এর ইউজ করি, তো সব কোম্পানি এই কাজটা করে, প্রায় বেশিরভাগ কোম্পানি এই কাজটা করে। আর এটা হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমি বাংলাদেশি কোনো কোম্পানিকে বিশ্বাস করি না, কারণ বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি এই কাজটা করে। অনেক সময় দেখা যায় কোম্পানি গায়েব হয়ে যায়, বুঝছেন স্যার? এগুলো নিয়ে আমরা পরে আরো বিস্তারিত বুঝবো। এখন তো এমনি থিওরিটিক্যাল আলোচনা করতেছি, শুধু এমনি একটা ধারণা দেওয়ার জন্য। পরে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো, প্র্যাকটিক্যালি আমরা ডোমেন হোস্টিং কিনে দেখাবো। তারপরে আরেকটা হচ্ছে 5AC, একটা আছে, এটা ফ্রি আছে কিনা, বা ওটা নিতে হলে আমাদেরকে কত টাকা দিতে হবে। এটা কি, 5AC টা আমি যদি আপনাকে একটু দেখাই, ধরেন উইজ ডোমেন নামে একটা ওয়েবসাইট আছে, সব দেখতেছেন? জি এখানে আমি একজনের একটা ডোমেন দিলাম, এটা চেক করলাম। চেক করার পর কি হলো, দেখছেন এই ডোমেনটা যার নামে যে কিনছে ওর নাম কি, এমডি বাদশা। ওর লোকেশন, ও কোথায় থাকে, ওর সিটি, স্টেট, ওর ফোন নাম্বার, ওর ইমেল অ্যাড্রেস, সবকিছু আমি পাই গেছি না? এটা বাংলাদেশি নাম্বার, এই যে বিডি, সবকিছু পাই গেছি না? একজন হ্যাকার যদি এগুলো পাই যায়, একটা সমস্যা না? ও তো আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে বা আমার এই নাম্বারে কল দিয়ে ওটিপি জানতে পারবে, ঠিক আছে না? এটা তো একটা সমস্যা না? জি আহ এখন জি যদি আমার, এটা হচ্ছে আমার ওয়েবসাইট .com,
নেটটা একটু স্লো দিতে। হ্যাঁ, এইটাতে আসার পর আহ, ধরেন এখানে একটা নাম্বার শো করতেছে, এই নাম্বারটা কি আমার? না। এটা একটা দামি নাম্বার, একটা শহর দেখাইতেছে, এগুলো সব কিছুই আমার না। কারণ আমার আমার এতে এই প্রাইভেসি এটা আছে আমার ডোমেনে। বুঝছেন এই প্রাইভেসিটা কেমন নিতে হবে? জি আর হচ্ছে সাপোর্টটা দিবে কিনা আমাদেরকে। আমাদের ওয়েবসাইট হঠাৎ করে কোনো একটা সমস্যা হলো, তখন তো আমাদেরকে তো সাপোর্ট লাগবে। জি আমাদেরকে ওই সাপোর্টটা দিবে কিনা। তারপর আমাদের একটা ডোমেনের জন্য একটা সহজ নাম সিলেক্ট করতে হবে। যেমন ধরেন দাওয়াস, ফেসবুক, এটা আপনারা বলে আপনি সহজে ইয়াতে যাই নামটা সার্চ করে এটা বার করতে পারেন। এখন যদি আপনাকে যদি আমি যদি একটা নাম দিই তিরিং বিরিং, ওইটা কি আপনি খুঁজে পাবেন? ওই জন্য একটা মানে সহজে সবাই উচ্চারণ করতে পারে আপনি এমন একটা নাম দিলেন যেটা কেউ বানান করে সার্চ করতে পারলো না, এমন একটা স্পেলিং দিলেন, ঠিক আছে না? ওই জন্য জি স্যার। আমাদেরকে একটা সহজ নাম সিলেক্ট করতে হবে। ওইটা এগুলো ডোমেনের ক্ষেত্রে। আর আমাদের একটা ডোমেন একজনই নিতে পারে, সবাই নিতে মানে একটা ডোমেন একজনের জন্য। ডোমেনের জন্য আমরা নেমস্পেস ইউজ করতে পারি, হোস্টিং এর ইউজ করতে পারি, স্টারশিপ আছে, এগুলো ইউজ করতে পারি। এখানে একটা টিপস দিয়ে দিই আমি। ডোমেনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা ইউজ করব মূলত হোস্টিং কার্ডটা ইউজ করবো। হোস্টিং কার্ডের রিনিউ চার্জ এরপর $20 হবে। তো ওইটা কিভাবে বাইপাস করতে হবে এটা শিখিয়ে দিব। হোস্টিং কার্ডের এটা বাইপাস করে আমি শিখিয়ে দিব, কিভাবে বেশি টাকা চাইলে ওইটা না দিয়ে কিভাবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে বা কিভাবে কি করতে হবে এটা আমি পরে শিখিয়ে দিব। আহ ইয়াতে কোন একটা ডোমেইন নেম ইয়া করার জন্য আমরা ডোমেইন অনেকগুলো কোম্পানি এসছে, এই হোস্টিং এ চলে এসছে, এই নেনসি এসছে। যেমন ধরেন এখানে গেলাম, এখানে ম্যাথ তার বোরিং লাগতেছে ক্লাস। না স্যার। হ্যাঁ, কি বলতেছে এখানে arafatahmed.com অলরেডি টেকেন। বুঝছেন স্যার, এটা অলরেডি নিয়ে হয়ে গেছে, এটা আমি আর নিতে পারবো না। আমাকে কি সাজেস্ট করতেছে? ডট অনলাইনটা নিতে পারি আমি, এটা যেহেতু আমি আগে নিয়ে নিচ্ছি ওই জন্য এটা আমাকে দেখাইতেছে না। যেমন আপনার জন্য যদি একটা ডোমেইন দেখি, আনাস আনাস ডট কম, দেখছেন স্যার আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, নামটা ঠিক আছে না? জি হোস্টিং এর অ্যাভেলেবেল আছে, এটা নিতে $19 লাগবে। এখন নিলে 3 বছরের জন্য নিলে $01। এটা দেখাচ্ছে দিতে গেলে বিভিন্ন চার্জ টার্জ দিয়ে নিয়ে নেবে। মোটামুটি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে 1000 থেকে 1500 টাকার মতো লাগে। এর সাথে হোস্টিং নিতে হয়। আপনাকে আমি ডোমেন হোস্টিং সবকিছু দিয়ে দিবো। ডোমেন বলতে আমি সাব ডোমেন একটা দিব আর কি, হোস্টিং দিয়ে দিব। বুঝছেন স্যার? জি আর এই ভিডিও দেখি কেউ আসলে ওরও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে আনাস্তিজম, এটা ডোমেনটা নিচে থেকে রেজিস্ট্রেশন করলে আহ $10 দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। আর পরে পরের বছর কত $14, মোটামুটি $15 মতো চলে যাবে। আপনি একটু কাজটা শিখলে alasnizami.com এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এটা নিয়ে নিবেন। কারণ এটা আবার কেউ নিলে পরে নিতে পারবেন না, একটু কাজটা শিখে ফেলেন তখন নিয়ে নিতে পারবেন। জি বুঝছি। আচ্ছা, ডোমেইন নিলাম। এখন হোস্টিং হোস্টিং নেওয়ার সময় কি চেক করবো? লাইট লাইট স্পিড এটা আছে কিনা এটা দেখবো, মানে সহজে ওয়েবসাইটটা লোড হয় কিনা। তারপর এনভিএমই এসএসডি হয় কিনা। এনভিএমই এসএসডি হচ্ছে মানে ফাস্ট আর কি। আমরা এইচডিডি যেগুলা ওগুলো হচ্ছে ওই হোস্টিং গুলো হচ্ছে স্লো।
যেমন স্যার আপনার জি কম্পিউটার হার্ড ডিস্ক মূলত এলজিডি বলে আর কি, ওই জন্য আপনার কম্পিউটার একটু স্লো, ঠিক আছে। জি আপনার কম্পিউটারে যদি এখন যদি এনভিএমই এসএসডি একটা লাগান, তাহলে ওটা অনেক ফাস্ট হয়ে যাবে। তারপর এসএসএলটা অনেক গুরুত্বপূর্ণ। তার অনেক সময় এই সমস্যাটা দেখছেন কিনা দেখেন তো, এসএসএল প্রবলেম, অনেকগুলো ওয়েবসাইটে যায় এই এই জিনিসটা দেখছেন, এরকম একটা এরর আসে, বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ সরকারি ওয়েবসাইটে এই এররটা আসে। জি, মাঝে মধ্যে দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে এসএসএল ইনস্টল করা নাই। আমি হোস্টিং ইন্ডিয়া থেকে সরাসরি এসএসএল টা দিয়ে দেয়, অন্যান্য অনেক দেয় আবার ইনস্টল করতে হয়, এটা দেয় কিনা ওইটা চেক করবেন। তারপর আপনাকে ব্যাকআপ দেয় কিনা, মান্থলি দেয় না, প্রতিদিন দেয় না, উইকলি দেয়, ওইটা জেনে নেবেন। তারপর সাপোর্ট দেয় কিনা এটা জেনে নেবেন, 24/7 সাপোর্ট দেয় কিনা। যেমন আপনার হঠাৎ করে একটা সমস্যা হলে তো তখন তো সাপোর্ট লাগবে। সি প্যানেল জি বা এইচ প্যানেল, প্যানেলটা কিরকম দেয়, ওইটা কি ইজি, বেশিরভাগ সি প্যানেল ব্যবহার করে, আমার কাছে এইচ প্যানেল ব্যবহার লাগে। তারপর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবো, ওইখানে ওয়ার্ডপ্রেসটা সাপোর্ট করবে কিনা হোস্টিং এ, ওইটা খেয়াল রাখতে হবে। আজকে যা যা শিখছি সবগুলো ক্লাস মোটামুটি শেষ, যা যা শিখছি ওইগুলো একবারে দেখে যায়। ওয়েবসাইটের ফাইল, ওইখান থেকে হোস্টিং, সার্ভার, নেম সার্ভার, ডিএনএস, ডোমেন, ব্রাউজার থেকে ভিজিটর কিভাবে এখান থেকে এই পর্যন্ত যায়, সবকিছুই মোটামুটি আলোচনা করছি। তো স্যার ওয়েবসাইট মানে কি, কি শিখলেন আপনি একটু বলেন তো। ওয়েবসাইট যা বিভিন্ন গ্রাহক বা আমি আপনি বিভিন্ন সব জাতীয় যে ওয়েবসাইট গুলো আছে ওগুলো ব্যবহার করি, বা আপনার আচ্ছা স্যার, সহজ হোস্টিংটা ভাষায় কি, বলতে হোস্টিংটা কি? আর আমরা যে হোস্টিংটা জায়গায় হচ্ছে যে ওয়েবসাইটটা রাখি ওইটাই হোস্টিং। আর যে ডিএনএস আর নেম আমার সার্ভারটা কি মনে আছে? ডিএনএস আর নেম সার্ভারটা কি মনে আছে? নেম সার্ভার। এটা একটু খেয়াল নেম রাখেন। সার্ভার নেম সার্ভার হচ্ছে আমাদের ডোমেন আর হোস্টিং যদি দুই জায়গা থেকে নিই, কোনটা আমাদের সংযোগ করার একটা, হ্যাঁ এটা কোনটা সংযোগ সংযোগ। করার একটা। আর আমরা একটা জি একটা জিনিস চেষ্টা করবো, ডোমেন হোস্টিংটা যদি পারি একটা জায়গা থেকে নিতে। ধরেন জি নেমচিপ থেকে যদি নিয়ে ওইখান থেকে হোস্টিং নিতে পারলে সব থেকে সুবিধা। কারণ ধরেন আপনার ওয়েবসাইট হঠাৎ করে কাজ করতেছে না, তো আপনি হোস্টিং প্রোভাইডারের কাছে যোগাযোগ করার পর ওগুলোতে হোস্টিং এ তো সমস্যা না, ওইটা সমস্যা ডোমেনে। ডোমেন যেখান থেকে নিচ্ছেন ওইখানে যোগাযোগ করলেন, ওইখান থেকে বললো হোস্টিং এর সমস্যা, এবার কার কাছে যাবেন? ওই জন্য এক জায়গা থেকে নিলে ওরে সবকিছু তো তোরই, এখন তুই বল কি সমস্যা, ওরে আমি এটা জিজ্ঞেস করতে পারবো, ঠিক আছে না? জি আর 24/7 সাপোর্ট কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে জিজ্ঞাসা করতে পারবো না। জি স্যার হচ্ছে। এরপর নেক্সট ক্লাসে আমরা ডোমেন হোস্টিং কিনে কিভাবে ডোমেন হোস্টিং কানেক্ট করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এটা শিখবো, ঠিক আছে স্যার? জি স্যার। তাহলে আজকে এতটুকু থাকুক, কোনো সমস্যা আছে স্যার? জি স্যার, না। ওকে।